সাকিব ভাই যদি খুব সঠিকভাবে বলে থাকেন, উনি বলছেন যে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি হবে এবং যেটা ইতিমধ্যে 54টার মতো অধ্যাদেশ জারি হয়েছে। 58টি। আমি যতটুকু জানি যেটা এই জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 যেটি আমার সামনে আছে, যেটা খসড়া আমি আপনাদেরকে দেখাতে পারি, সেখানে বলা আছে একটা আদেশ জারি হবে। আমি আপনাকে বলি যে আমাদের বাংলাদেশের সংবিধানে, বিদ্যমান সংবিধানে কোনো কারণে জাতীয় সংসদ না থাকলে আইন প্রণয়নের একমাত্র পদ্ধতি হচ্ছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি। তো আমার কাছে যেটা এসেছে কিংবা যেটা প্রস্তাবনা এসেছে সেখানে কিন্তু অধ্যাদেশের কোনো কথা উল্লেখ করা নেই। একটা বলা আছে একটা আদেশ 2025। হ্যাঁ, আদেশ 2025 যেমনটি আছে, স্বাধীনতার পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে এসেছিলেন 10ই জানুয়ারি, তার পরের দিন তিনি কিন্তু এরকম একটি প্রভিশনাল কনস্টিটিউশন বাংলাদেশ অর্ডার 1972 তিনি কিন্তু জারি করেছিলেন। যেমনটি জারি করেছিলেন ইয়াহিয়া খান যখন পাকিস্তানে কোনো সংবিধান ছিল না, সে সময় কিন্তু তিনিও একটি লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার নামে 1970 তিনি কিন্তু একটা অন্তর্বর্তীকালীন আয়োজন হিসেবে একটা সংবিধান প্রক্রিয়া এবং তার অধীনে কিভাবে কাজ করবে সেরকম একটা বিধান করেছিলেন। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা বিদ্যমান সংবিধান রয়েছে এবং সেই সংবিধানের অধীনে এই সরকার পরিচালিত হচ্ছে। এমন একটি সময় সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার মাধ্যমে যে প্রক্রিয়া শুরু করা হয়েছে এর পুরাটাই ভুল। একজন আইনজীবী হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান বিদ্যমান বাস্তবতায় সংবিধান এবং আইনের ভিত্তিতে এটা করার কোনো রকম সুযোগ নেই। এটা করার কেন সুযোগ নেই আমি আপনাকে বলি। আগেই বলেছি যে রাষ্ট্রপতি সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করতে পারেন মাত্র, তিনি এমন একটি আদেশ জারি করতে পারেন না। জুলাই সনদের আরেকটি কথা বলা আছে যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটি হবে জনগণের চরম মানে কি বলবো অভিপ্রায়ের হিসেবে এটাকে করা হবে। তো জনগণের চরম অভিপ্রায় হিসেবে যদি করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছিল তখন কিন্তু আমার সামনে যে গেজেটটি আছে সেটা হচ্ছে 8ই আগস্ট 2024, যখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দান করেছিলেন। তাহলে যদি হয়ে থাকে তাহলে যে শাহাবুদ্দিন চুপ্পুকে তাহলে মনে করতে হবে যে আমরা যেমন এই সনদের মধ্যে, এই আদেশের মধ্যে অনেকগুলো প্রস্তাবনা করা আছে যেগুলো বলা আছে বিগত সময় ফ্যাসিবাদের আমাদের সমস্ত আইন সংবিধান সমস্ত কিছুকে একেবারে অস্বীকার করা হয়েছে। এমন একটা সময় যদি হয়ে থাকে এবং জনগণের অভিপ্রায় অনুযায়ী যদি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 যদি কোনো কারণে বাস্তবায়নের দিকে যায় তাহলে তো ধরে নিতে হবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যে নিয়োগ দিচ্ছেন তিনিও জনগণের অভিপ্রায় অনুযায়ী তিনি একজন ব্যক্তি এবং তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু আমার তো জানা মতে এই আন্দোলন এবং বর্তমানে যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা অনেকেই জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বৈধভাবে নিয়োগটাকে অনেকে অস্বীকার করতে চান। সুতরাং সাংবিধানিকভাবে আমি মনে করি যে সংবিধানের বাইরে গিয়ে করার আরেকটি বড় ডিফিকাল্টি আছে। জুনায়েদ সাকি সাহেব যেমনটি বলছেন, আমার সামনে উপস্থিত আছে বঙ্গভবন কর্তৃক রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি প্রেস রিলিজ যেটা হচ্ছে 7ই আগস্ট 2024, যেখানে জুনায়েদ সাকি সাহেব নিজে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের। সেখানে বলা ছিল সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্তটি এমন রাজনৈতিক দলের জামাত ইসলাম সহ গণসংহতি আন্দোলন সহ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের উপস্থিতি সেটি হয়েছিল। যদি সেই সময় যদি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় এবং শাহাবুদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমস্ত রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিত্তিতে যদি একটি করা হয়ে থাকে, তার সঙ্গে যোগ হয়েছে সুপ্রিম কোর্টের আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার এবং পরামর্শ ভিত্তিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠন করেছেন, তাই যদি হয়ে থাকবে তাহলে এখন কিভাবে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কর্তৃক গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে পাশ কাটিয়ে এবং সংবিধানকে পাশ কাটিয়ে এমন একটি বাস্তবায়ন আদেশ হতে পারে। এর আরো কয়েকটি বিষয় আমি আপনাকে বলতে চাই। সেটা আমি কি আপনার কাছে রুহুল কুদ্দুস কাজল, আমি কি আপনার কাছে একটু পরে আবার আসবো? তার মানে আপনি বলতে চাইছেন যে অধ্যাদেশ যদি রাষ্ট্রপতি জারি করে তাহলেই সমস্যার সমাধান হয়ে যায়, এরকমই কি আপনি বলতে চাইছেন কিনা? না, আমি বলছি রাষ্ট্রপতির বিদ্যমান যখন কোনো কারণে জাতীয় সংসদ না থাকে, কারণ আইন তো প্রণয়ন করে জাতীয় সংসদ, আইন যখন জাতীয় সংসদ প্রণয়ন করার মতো জাতীয় সংসদ যখন অনুপস্থিত থাকে, তার যখন সেশন না থাকে, তখন সংবিধান মোতাবেক রাষ্ট্রপতি একমাত্র অধ্যাদেশ জারির মাধ্যমে আইন করতে পারে। আইনের কিন্তু আবার কতগুলো এই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি কতগুলো সীমাবদ্ধতা, কিন্তু এরপরে যে গণভোটের এজন্যই মনে হয় গণভোটে কিন্তু সংবিধানকে সংশোধন করে সংবিধানকে স্থগিত করে এমন কিন্তু কোন বিধান অনুযায়ী কিন্তু অধ্যাদেশ জারি করতে পারেন না। আমার ধারণা টেকনিক্যালি রাষ্ট্রপতির এই যে সীমাবদ্ধতা আছে অধ্যাদেশ জারি, সেটাকে পাশ কাটানোর জন্য এমন একটি আদেশ জারির নামে রাষ্ট্রপতির নামে একটি আদেশ জারি করার
একটা চেষ্টা করা হয়েছে। এটা আমি আমাদের প্রচলিত আইন সংবিধান প্রধান উপদেষ্টার মাধ্যমে করাই হয়েছে। আপনি মনে করছেন যে সেজন্যই গণভোটটা জরুরি হয়ে পড়ছে, এই তো? না, আমি গণভোট সম্পর্কে যদি আমি আপনাকে বলতে চাই, একটু সংক্ষেপে গণভোট সম্পর্কে গণভোটের মাধ্যমে, এই গণভোটের মাধ্যমে আসলে এই যে বিধানগুলো করা হয়েছে কিংবা যে সমস্ত ঐক্যমত্যে যে সমস্ত বিধানগুলো ব্যাপারে সম্মতি হয়েছে কিংবা হয়নি, ডিসেন্টিং দেওয়ার সুযোগ, সেখানে কিন্তু একটি প্রশ্ন চালু করা আছে। আমাকে একটা মিনিট সময় দিবেন। গণভোটের বিষয়টি কি হবে? আপনি জানেন যে ইতিপূর্বে 1977 সালে জিয়াউর রহমানের সময় গণভোট হয়েছে, এরশাদ সাহেবের সময় হয়েছে এবং দ্বাদশ সংশোধনীর সময় গণভোট হয়েছে, যখন আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছি। এখানে প্রশ্নটা কি হচ্ছে, আপনি গণভোটের বিষয়টা কি থাকবে দেখেন। আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1 সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? যে প্রস্তাব আপনারা দিয়েছেন সেটা হচ্ছে 16 পৃষ্ঠা। তার মানে এই প্রশ্নটি যখন জনগণের কাছে বলা হবে হা কিংবা না বলার জন্য, আমাদের যে জনগণ ভোট দিবে সেই ভোটের জনগণকে কি এই 16 পৃষ্ঠা বুঝিয়ে পড়ার কোনো ব্যবস্থা আছে, নাকি ব্যালটটাই 16 পৃষ্ঠা হবে? এটার বড় প্রশ্ন।